বিধানসভা নির্বাচনে চলছে শেষ মুহূর্তের ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ে মমতা শুভেন্দু। ওপেক ছাড়ার সিদ্ধান্ত আরব আমিরাতের বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব ফেলবে আশঙ্কা বিশ্লেষকদের। এবং মতপার্থক্য থাকলেও গণতন্ত্রের স্বার্থে অবিচল থাকবে ব্রিটেন, আমেরিকা, বলেন কিং চার্লস। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনের সাথে আছি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলছে। 7 জেলার 142 আসনে এবার ভোটার 3,21,00,000-এর বেশি। এই নির্বাচনে বিশেষ নজর ভবানীপুরে মমতা শুভেন্দুর লড়াইয়ে। মমতা বনাম শুভেন্দুর অগ্নি পরীক্ষা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়তে নারাজ। বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের 142 আসনের 7 জেলার 3,21,00,000-এর বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন। অন্যান্য নির্বাচনের থেকেও গুরুত্বপূর্ণ এই নির্বাচন। গণতন্ত্রের এই বড় উৎসবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়ার কেন্দ্রগুলোতে চলছে ভোট গ্রহণ। তবে বেলা বাড়ার সাথে সাথে ঘটছে 2-1টি বিক্ষিপ্ত ঘটনাও। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায়, আর 57% ভোটের হারে সবচেয়ে পিছিয়ে কলকাতা। এদিকে ভোট পরিদর্শনে যাওয়া শুভেন্দু অধিকারীকে ঘিরে ভবানীপুরে তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। এদিকে ভোট ঘিরে নানা অনিয়মের অভিযোগ এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বিরুদ্ধে ভোটিং মেশিনে জালিয়াতি ও কারচুপির অভিযোগও এনেছে দলটি। আমরা কন্টেম্পট অফ কোর্টের নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসেছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুমি চক্রবেড়িয়ে গিয়ে দেখেছো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে, সব এইভাবে ভোট হয়। তবে বিজেপির দাবি, বাংলায় নিশ্চিত হার জেনে নির্বাচন ঘিরে গুজব ছড়াচ্ছে তৃণমূল। তৃণমূল একটা নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, মানে করতে দেব না। এটা হচ্ছে এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে দিতে বাইরে। এদিকে এদিন ভোট দিতে দেখা গেছে শুভেন্দু অধিকারী, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, শ্রেয়া পাণ্ডে, শোভনদেব চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, বিজেপির রূপা গাঙ্গুলি সহ 2 দলের হেভিওয়েট প্রার্থীদের। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যারা সিনিয়র সিটিজেন আছে বা অসুস্থ আছে তাদেরকে যাতে আগে তাদের ভোটটা করিয়ে নেওয়া যায়। চিন্তা করবেন যে বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য কি কি উন্নয়ন করেছে এবং কি কি প্রকল্প নিয়ে এসেছে, এবং তার সুবিধে প্রতিটি মানুষ ঘরে বসে পাচ্ছেন। देखिए ना, सुबह सुबह सब लोग आ गए। इस बार मतदान एकदम खास होगा। ये जितना भी कोशिश करें इन लकी खेल खेलना। ক্ষমতা ধরে রাখার জন্য সকাল থেকে উত্তপ্ত কলকাতার ভবানীপুরে চলছে মমতার দল তৃণমূলের তরফে জয় বাংলা স্লোগান। পাল্টা স্লোগানে মুখর বিজেপিও। দুপুর 2টা পর্যন্ত পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনে ভোট পড়েছে 60%-এর কাছাকাছি। তবে শেষ হাসি কে আসবে তার জন্য তাকিয়ে থাকতে হবে আগামী 4 মের ফলাফলের দিকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধ ও বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের মধ্যে এলো আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, এতে বিশ্ব বাণিজ্য, তেলের মূল্য আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্কে বড় প্রভাব পড়বে। কয়েক দশক ধরেই বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণ করে এসেছে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক। সৌদি আরবের প্রভাব সবচেয়ে বেশি হলেও উৎপাদন সক্ষমতা ও বাজারে দাম বাড়ানো কমানোতে দ্বিতীয় সর্বোচ্চ প্রভাব ধরে রেখেছিল আমিরাত। ওপেকের কোটার কারণে উৎপাদন সীমিত থাকায় রাজস্ব ক্ষতির বোঝাও তুলনামূলকভাবে বেশি বহন করেছে আরব আমিরাত। তবে আলোচনার জন্ম দিচ্ছে জোট ছাড়ার সময়কে ঘিরে, যা ইরান যুদ্ধ নিয়ে উপসাগরীয় দেশগুলোর সাথে আবুধাবির টানাপোড়েনের গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে। ওপেকের উপর আমিরাতের একক তেল উৎপাদনের সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে। পূর্ণমাত্রায় আবুধাবি দৈনিক 50 লাখ ব্যারেল তেল উৎপাদন করতে পারবে। জবাবে সৌদি আরব তেলের দামের অলিখিত যুদ্ধ শুরু করতে পারে, যদিও এর অনেকটাই নির্ভর করছে রিয়াদের প্রতিক্রিয়ার উপর।
আমিরাতের শীর্ষ কর্মকর্তারা আবুধাবির তেলক্ষেত্র থেকে নতুন পাইপলাইন নির্মাণের কথা বলছেন, যা হরমুজ প্রণালী এড়িয়ে ফুজাইরাহ বন্দরের দিকে যাবে। ইরান যুদ্ধ বিশ্বের তেলের চাহিদাও বদলে দিতে পারে। চায়নার বিকল্প জ্বালানির ওপর নির্ভরশীলতা সেই পথই দেখাচ্ছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। তাই তেল সমৃদ্ধ দেশগুলো চাহিদা ফুরিয়ে যাওয়ার আগেই উৎপাদন বাড়িয়ে পর্যাপ্ত মুনাফা তুলে নিতে চাইবে। Two theories here. The first theory says that the UAE wants এখানে দুটো তত্ত্ব রয়েছে। প্রথমটি হলো যুদ্ধের ক্ষতি পোষাতে হরমুজ খুলে যাওয়ার পর আমিরাত নিজের উৎপাদন বহুগুণ বাড়াতে চায়, তবে দীর্ঘমেয়াদে এর পেছনে অন্য কারণ থাকতে পারে। কয়েক বছরের মধ্যেই তেলের চাহিদা শীর্ষে পৌঁছাবে, কিন্তু ৩০ বা ৪০-এর দশকে তা দ্রুত কমবে। আর তাই তেল সমৃদ্ধ এসব দেশ দ্রুত নিজেদের সর্বোচ্চ মুনাফা তুলে নিতে চাইবে। increasing quite fast in the 30s or in the 40s, depending on the outlook. So এই পরিস্থিতিতে আরব আমিরাতের ওপেক থেকে বেরিয়ে যাওয়া আরও কয়েকটি দেশকে একই পদক্ষেপে উৎসাহিত করবে বলে শঙ্কা বাড়ছে, যা সৌদি আরবের তেল আধিপত্যে চাপ আরও বাড়াবে। আমিরাতের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা, যেখানে পাকিস্তান, তুর্কি, মিশর ও সৌদিকে একদিকে রেখে বিপরীতে আবুধাবির সাথে ইসরায়েল, আমেরিকা, ভারত ঘেঁষার নীতি স্পষ্ট হয়ে উঠছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মতপার্থক্য থাকলেও গণতন্ত্রের স্বার্থে একসাথে কাজ করবে ব্রিটেন ও আমেরিকা। ইউএস কংগ্রেসে দেয়া ভাষণে এমন মন্তব্য করেন ব্রিটেনের কিং চার্লস। আর ট্রাম্পের দাবি, ইরান প্রসঙ্গেও ওয়াশিংটনের সঙ্গে একমত কিং চার্লস। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকায় অবস্থান করছেন ব্রিটেনের কিং চার্লস এবং কুইন ক্যামিলা। সোমবার ওয়াশিংটনের অ্যান্ড্রু সামরিক ঘাঁটিতে অবতরণের পর সফরের দ্বিতীয় দিনে হোয়াইট হাউসে পা রাখেন রাজা ও রানী। এরপর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিং চার্লসের বৈঠক হয়। বৈঠকের পর কংগ্রেসে ভাষণ দেন চার্লস। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই কিং স্পষ্ট করে বলেন, মতপার্থক্য যাই হোক, গণতন্ত্র রক্ষায় সবসময় অবিচল থাকবে ব্রিটেন ও আমেরিকা। আমাদের মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন, আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখতে, আমাদের জনগণকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধ। যারা প্রতিদিন দেশের সেবায় নিজেদের জীবন বাজি রাখছেন, তাদের সাহসিকতাকে আমি স্যালুট জানাই। ভাষণে কেবল ইরান নয়, ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন কিং চার্লস। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর যে দৃঢ় সংকল্প দেখা গিয়েছিল ইউক্রেনের মানুষকে রক্ষা এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য, বর্তমান সময়েও সেই একই সংকল্পের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন তিনি। কূটনৈতিক গম্ভীর আলোচনার ফাঁকে কিং চার্লস ঠাট্টা করে বলেন, ব্রিটিশদের সহায়তা না থাকলে আজ হয়তো আমেরিকানদের ইংরেজি নয় বরং ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে হতো। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতিরক্ষা খাতে ইউরোপিয়ান মিত্রদের উপর ট্রাম্পের করা পুরনো সমালোচনার জবাবেই কিংয়ের এই সরস মন্তব্য। ভাষণের পর হোয়াইট হাউসে কিং চার্লসের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় ট্রাম্প জানান, তার সঙ্গে ইরান ইস্যুতে একমত আছেন কিং তৃতীয় চার্লস। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলেও ট্রাম্পকে জানিয়েছেন ব্রিটেনের কিং। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে নৌ অবরোধের মেয়াদ আরও বাড়াতে সহযোগীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অর্থনীতিকে পুরোপুরি বিপর্যস্ত করে পরমাণু বিষয়ে নতি স্বীকারে বাধ্য করতেই ওয়াশিংটনের এই কৌশল। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সম্প্রতি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে, ওই বৈঠকে ইরানের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখেন ট্রাম্প। কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন ইরানে আবার হামলা শুরু করা বা যুদ্ধ থেকে পুরোপুরি সরে আসার চেয়ে নৌ অবরোধ জারি রাখা অনেক কম ঝুঁকিপূর্ণ। সোমবারের বৈঠকে হরমুজ প্রণালীর বর্তমান স্থবিরতা কাটাতে ট্রাম্পকে বেশ কিছু বিকল্প প্রস্তাব দেয়া হয়। এর মধ্যে রয়েছে ওই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়ানো এবং সেখানে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে
আরও আগ্রাসী ভূমিকা গ্রহণ করা। ইরান সম্প্রতি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে অবরোধ তুলে নেয়ার একটি অন্তর্বর্তীকালীন প্রস্তাব দেয়, যা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তবে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আগামী কয়েকদিনের মধ্যে ইরানের পক্ষ থেকে একটি সংশোধিত প্রস্তাব পাওয়ার আশা করছেন বলে জানিয়েছে সিএনএন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন ইরান ভেঙে পড়ার মুখে এবং অভ্যন্তরীণ নেতৃত্ব সংকটে ভুগছে। পাশাপাশি দ্রুত নৌ অবরোধ তুলে নিতে তেহরান আমেরিকাকে অনুরোধ করছে বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে বিশ্লেষকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষমতা এখন ধর্মীয় নেতৃত্ব থেকে সরে এসে দেশটির বিশেষায়িত বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর হাতে চলে গেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের সব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। কিন্তু ইরান যুদ্ধের প্রথম দিনই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনিকে এই পদে বসানোর পর নতুন ব্যবস্থার সূচনা হয়। রয়টার্স বলছে, এখন মূলত সিদ্ধান্ত আসছে IRGCর কমান্ডারদের কাছ থেকে। এতে ওয়াশিংটনের সাথে সম্ভাব্য আলোচনার ক্ষেত্রে তেহরানের অবস্থান আরও কঠোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভ্যন্তরীণ আলোচনার সাথে পরিচিত 3টি সূত্র জানিয়েছে, মোস্তফা খামেনি ক্ষমতার শীর্ষে থাকলেও তিনি শুধু জেনারেলদের সিদ্ধান্তগুলোকে বৈধতা দেন। সামরিক কৌশল এবং রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং IRGC। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। নিষেধাজ্ঞা এড়াতে ইরানকে সহায়তার অভিযোগে 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। রয়টার্স বলছে, ইরানের তথাকথিত শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্কে জড়িত ছিল এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে অভিযোগ, আমেরিকার নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইরানকে কয়েক বিলিয়ন ডলার স্থানান্তরে সহায়তা করে। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞা দেয়া ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এসব অবৈধ অর্থ স্থানান্তর করা হয়। এসব অর্থ ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সহায়তা করেছে বলে অভিযোগ তার। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয়ের রেকর্ড, আমেরিকার সাথে পাল্লা দিয়ে খরচ বাড়িয়েছে ইউরোপ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। বিশ্বজুড়ে বাড়তে থাকা রাজনৈতিক অস্থিরতা আর সংঘাতের কারণে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সামরিক ব্যয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সবশেষ প্রতিবেদন অনুযায়ী 2025 সালে বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় $2.89 ট্রিলিয়ন পৌঁছেছে। বারুদের গন্ধে ভারী আকাশ, সীমান্তে অশান্তি আর এক অনিশ্চিত ভূরাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে গোটা বিশ্ব। শান্তি স্থাপনের বদলে রাষ্ট্রগুলো বেছে নিয়েছে অস্ত্র প্রতিযোগিতার কঠিন পথ। সিপ্রির পরিসংখ্যান বলছে 2025 সালে বৈশ্বিক সামরিক ব্যয় 2.9% বেড়ে দাঁড়িয়েছে $2.89 ট্রিলিয়ন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সামরিক ব্যয়ের এই প্রতিযোগিতায় বরাবরের মতোই শীর্ষে আমেরিকা। তবে ইউক্রেনের জন্য নতুন কোনো আর্থিক সহায়তা পাস না হওয়ায় গত বছর দেশটির খরচ 7.5% কমে $954 বিলিয়ন দাঁড়িয়েছে। যদিও বিশ্লেষকদের মতে ব্যয়ের এই নিম্নগতি সাময়িক, কারণ আমেরিকার নীতি নির্ধারকদের পরিকল্পনায় 2026 সালে প্রতিরক্ষা বাজেট $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাওয়ার জোরালো আভাস রয়েছে। তবে ওয়াশিংটন যখন কিছুটা ধীরগতিতে এগোচ্ছে, তখন সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কয়েক ধাপ এগিয়েছে ইউরোপ।
গত এক বছরে ইউরোপের সামরিক ব্যয় বেড়েছে রেকর্ড 14%। নেটোর 29টি ইউরোপিয়ান সদস্যের মধ্যে 22টি দেশই এখন তাদের জিডিপির অন্তত 2% প্রতিরক্ষায় ব্যয় করছে। 1953 সালের পর মহাদেশটির সমরসজ্জার এমন তোড়জোড় আর দেখা যায়নি। অশান্তির আঁচ লেগেছে এশিয়া ও মধ্যপ্রাচ্যেও। জাপান তাদের সামরিক বাজেট 9.7% বাড়িয়ে $62.2 বিলিয়ন মাইল ফলক স্পর্শ করেছে। অন্যদিকে সংঘাতময় মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্মিলিতভাবে $218 বিলিয়ন ব্যয় করছে তাদের প্রতিরক্ষায়। সমরাস্ত্রের আধুনিকায়ন ও গবেষণায় দেশগুলোর এই বিপুল বিনিয়োগ মূলত নিজেদের শক্তি প্রদর্শনেরই অংশ। তবে রেকর্ড ভাঙা এই সামরিক বাজেট বিশ্বকে কতটা নিরাপদে রাখবে তা নিয়েই সৃষ্টি হচ্ছে উদ্বেগ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানির জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রাশিয়ার দিকে ঝুঁকছে বলে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এসব পদক্ষেপ থেকে বিরত থাকতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ব্রুনেইয়ে আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস। চলমান জ্বালানি সংকটের সাথে খাপ খাইয়ে নিতে দীর্ঘমেয়াদী প্রভাবের দিকেও দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। বলেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় দেশটিকে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে আরও সক্ষমতা দেবে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর জ্বালানির জন্য নির্ভর থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি এই আহ্বান কোনো কাজে আসবে না বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। এর মধ্যে তীব্র সংকটে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ বহু দেশ মস্কো থেকে সার ও জ্বালানি ক্রয়ের আবেদনে নাম লিখিয়েছে। রাশিয়ার বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে ইউক্রেন, এমন অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, জ্বালানি অবকাঠামোতে কিয়েভের হামলায় মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের হুমকি সৃষ্টি হয়েছে। আমাদের বেসামরিক অবকাঠামোতে ঘন ঘন ড্রোন হামলা হচ্ছে। সবশেষ উদাহরণ হিসেবে তুয়াপসের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার ঘটনাটি উল্লেখ করা যায়, যা সম্ভাব্য গুরুতর পরিবেশগত বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। তবে সেখানকার গভর্নর জানিয়েছেন, দৃশ্যত সেখানে বড় কোনো হুমকির আশঙ্কা নেই। মানুষ বর্তমানে মাঠ পর্যায়ের প্রতিকূল পরিস্থিতিগুলো মোকাবেলা করছে। সিলিকন ভ্যালির দুই প্রযুক্তি প্রতিষ্ঠান এক্স এবং ওপেন এআই এর প্রধান নির্বাহীর মধ্যে দীর্ঘদিনের অনলাইন বিবাদ এবার আদালতের কাঠ গড়ায়। ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মুখোমুখি হন একসময়ের ঘনিষ্ঠ দুই বন্ধু ও ব্যবসায়িক অংশীদার। মাস্কের অভিযোগ, ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মানবতার কল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে বিচ্যুতি হয়ে প্রতিষ্ঠানটিকে নিজেদের জন্য সম্পদ বানানোর যন্ত্রে পরিণত করেছেন। তবে মাস্কের এই দাবিগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অল্টম্যানের আইনজীবী। এ লড়াইকে কিং কং বনাম জগজিলা যুদ্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। জ্বালানি সংকটের মাঝে চায়নার ইভি বিপ্লব দেখাচ্ছে আশার আলো। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ঠিক তখনই ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় নিজেদের আধিপত্য বিস্তারের কথা জানান দিচ্ছে চায়না। একসময় যা ছিল শুধুই কল্পনা, এখন তা বাস্তবে ধরা দিচ্ছে। মাত্র 5 মিনিটে চার্জ হওয়া ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত কার, সবই এখন চায়নার হাতের মুঠোয়। আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। তেলের জন্য যখন সারা বিশ্ব হাহাকার করছে, ঠিক তখন এক বিকল্প শক্তির জন্য নিজেকে প্রস্তুত করেছে চায়না। তেল নির্ভরতা কমিয়ে ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকে পড়েছে দেশটি, আর সেটি এখন তাদের জন্য এক বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বেইজিং অটোশোর প্রদর্শনী কেন্দ্রে দেখা মেলে অত্যাধুনিক ডিজাইনের ইলেকট্রিক গাড়ির। প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ
অত্যন্ত দ্রুত গতির চার্জিং প্রযুক্তি। উদ্ভাবকদের দাবি মাত্র 5 মিনিটের চার্জেই দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম এই গাড়িগুলো, যা ইভি বা ইলেকট্রিক গাড়ির প্রযুক্তির মোড় ঘুরিয়ে দিয়েছে। শুধু হার্ডওয়্যার নয়, সফটওয়্যারের দিক থেকেও চায়না এখন অনন্য। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত অটোনোমাস সিস্টেমের মাধ্যমে গাড়িগুলো এখন নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছে রাস্তায় কিভাবে চলবে। বিশ্লেষকরা বলছেন, ইরান সংকটের ফলে বিশ্ববাজার যখন অস্থিতিশীল, তখন চায়নার এই ইভি বিপ্লব তাদের বৈশ্বিক বাণিজ্যে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সস্তা জ্বালানি আর পরিবেশ বান্ধব প্রযুক্তির মিশেলে চায়না এখন বিশ্বকে দেখাচ্ছে আগামীর পথ। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। কিছুক্ষণ পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।